প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় 21শে আগস্ট মামলার রায়। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়, আমরা সংক্ষেপে বলছি 21শে আগস্ট মামলার রায়। যে মামলার রায় আমরা দেখতে পেয়েছি যে 19 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, যার ভেতরে তৎকালীন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রয়েছেন এবং একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের ভিতরে রয়েছেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা তারেক রহমান। আমি শুরু করতে চাই নাঈমুল ইসলাম খান আপনাকে দিয়ে। সেটি হচ্ছে যে এই যে রায় হলো, এই রায়টিকে আপনি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ধাপ অগ্রগতি বলবেন, না এটি একটি পলিটিক্যালি, মানে 21 আগস্ট ঘটানো হয়েছিল একটা পলিটিক্যাল রিভেঞ্জ থেকে, মানে পলিটিক্যাল পার্টিকে অপোনেন্টকে ধ্বংস করে দেওয়ার জন্য, যেটা বলছেন আদালতের অবজারভেশন। এই রায়ের ভিতর দিয়েও এক ধরনের পলিটিক্যাল বৈপরীত্য প্রকাশ পাচ্ছে, বিরোধী দলের প্রতি এক ধরনের ক্ষোভ বিক্ষোভের প্রকাশ করছে কিনা আপনি মনে করেন কিনা? রায় হচ্ছে কিন্তু এর পলিটিক্যাল বেনিফিটটা সরকারি দল পাচ্ছে বা বিরোধী দল পাচ্ছে না। যে কোনো বিচারের কেউ এফেক্টেড হবে, কেউ বেনিফিশিয়ারি হবে, কিন্তু এটা হলো লেজিটিমেট বেনিফিট কিনা। মানে ধরেন আমি যদি কারোর কাছে টাকা পাই, এটা মামলা হয়, যার যে টাকাটা ফেরত দিতে বাধ্য হবে সে তো আপাতত এফেক্টেড। সে যদি একটু ফাইন দিতে হয় এটার জন্য, সে আরো একটু এফেক্টেড। এটা তো একটা ন্যায্য বিচারের ব্যাপার। সুতরাং এটা ডেফিনেটলি এফেক্টেড হবে এবং এফেক্টেড যারা হবে তাদের যতক্ষণ শক্তি সামর্থ্য আছে সেটা দিয়ে তারা এটাকে প্রতিবাদ করবে। এগুলি খুব ন্যাচারাল। তা সুতরাং আমি এটা কোনো কিছু এখানে অস্বাভাবিক হচ্ছে না, প্রতিক্রিয়াগুলিও স্বাভাবিক, তারা তো বলতেই থাকবে। এবং যে এটা আইনের মানে বিচারালয়ে খুব ন্যাচারাল যে অপরাধী এবং যে ভিকটিম দুই পক্ষের লয়ারই বলতে থাকে যে আমরা নির্দোষ, মানে আমরা সুবিচার একজন পাইনি বলবে, একজন চাই বলবে, আর রায়ের আগে বলবে আমরা দুই পক্ষই বলবে যে সুবিচার সব মামলা। এটা কিন্তু এটা প্রফেশন না, হ্যাঁ, এটা কোনো ব্যতিক্রম হওয়া সম্ভব না। তো তার মানে এটা যেহেতু ব্যতিক্রম হওয়া সম্ভব না, সামবডি ডেফিনেটলি ইজ নট রাইট, কিন্তু সে বলতে থাকবে, কিন্তু টিল ডেথ বলতে থাকবে। আমি আবারও বলি টিল ডেথ, মানে এটা তো লোয়ার কোর্ট, আসলে লোয়ার কোর্ট না, এটা ট্রায়াল কোর্ট, এটাই কোর্ট। এরপরে যেটা হবে আপিল, নানান রকম কথাবার্তা হবে, কিন্তু ট্রায়াল তো আর হবে না। সো আমি মনে করি একটা বেসিক কাজ হয়ে গেছে। আমার মনে হয় যে আমরা সবাই একমতই হব এই জায়গাটাতে, ভিন্ন মতের কিছু নাই, যে এই বিচারগুলি দিয়ে, মানে 21শে আগস্টের বিচার দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে এখন পর্যন্ত 3টি প্রধান পাহাড়ের মতো অপরাধ, যেগুলিকে আমরা বলি যে আমাদের জাতীয় গ্লানি দূর করার জন্য দরকার ছিল, মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধী মানবতা বিরোধী অপরাধের বিচার, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার এবং 21শে আগস্ট, এর চেয়ে মানে কি বলবো, নৃশংস অন্যায় আমাদের আর হাতে নাই, যেটা রিজলভ হওয়া দরকার ছিল। এটা আপনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই বলেন বা বিচারহীনতার সংস্কৃতির বিপরীতেই বলেন, কিন্তু এই তিনটার একটা কমন আরেকটা এলিমেন্টও আছে, সেটা হলো তিনটাই মানবতা বিরোধী অপরাধ, নৃশংসতম মানবতা বিরোধী অপরাধ। সুতরাং আমার মনে হয় যে এটা আমরা যেমন মানবতা বিরোধী অপরাধের বিচারগুলি হওয়ার পর আমরা এটা এক ধরনের আমরা আমাদের টেলিভিশনে আজকে গেছে সিপিবি সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, তিনি একটা রিয়াকশন দিয়েছেন। সেই রিয়াকশনে তিনি বলছেন যে তিনি ওয়েলকাম করেন এবং এটা আইনের শাসন প্রতিষ্ঠা। একই সঙ্গে তিনি বলছেন, এইটার সঙ্গে সঙ্গে যখন বলছেন যে এর আগে হওয়া অন্যান্য সকল অপরাধের এবং পরবর্তী সময় এবং বর্তমানে হওয়া সকল অপরাধের বিচার হওয়া জরুরি। মানে যখন এই কমেন্টসটা করা হয় তখন আপনি কিভাবে দেখেন? এটা রাজনৈতিক কমেন্ট ওনার। দেখেন, আমাদের এখানে মত প্রকাশের মানে যে কোনো প্রতিক্রিয়ার স্বাধীনতা আছে। সুতরাং ওনার রাজনৈতিক এই মুহূর্তে ওনার যে রাজনৈতিক যে অবস্থান, উনি সম্ভবত সেটার মাপ যোগ দিয়েই কথাটা বলেছেন, আমি ধরে নেব, অথবা উনি ভুলে বলেছেন, মানে একটা কিছু হইতে হবে আর কি। তো এটা মানে যারা খুবই দলীয় পজিশন থেকে কথা বলতে বাধ্য, এটা তাদের কাছে সেইভাবেই ব্যাখ্যাটা নিতে হবে, বা আমাদেরকে বুঝতেও হবে ওইটার আলোকে। আমি সংক্ষেপে আরেকটু বলতে চাই যে
এই বিচারটা আপনি যদিও বলছেন যে বিচার সামনে আরেকটু আছে, সেটা আছে, কিন্তু আমরা প্রাথমিকভাবে ট্রায়ালের দিক থেকে আমি মনে করি আমাদের 3টা জগদ্দল পাথর আমাদের বুক থেকে নেমেছে, জাতি হিসেবে বলছি, এটা আমার ইন্ডিভিজুয়াল বিষয় না। তারপরে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির যে ধারাবাহিকতা, এটা তো আরো বেগবান হবে। সেই বেগবান হওয়ার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক যে উত্তরণ, ধাপে ধাপে যে আরো উত্তরণের বিষয়, সেটা আমার ধারণা আগামী যে এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আমরা যে একটা টার্ম পাবো। আসামি পক্ষের আইনজীবী জনাব সানাউল্লাহ মিয়া তিনি প্রেসকে ব্রিফ করছিলেন, কোনো সাক্ষী বলে নাই যে তারেক রহমান প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিলেন, কিন্তু তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একেবারে একটা ডাহা মিথ্যা কথা। কারণ হচ্ছে যে মুফতি হান্নানি বলেছে, আপনি একটা জিনিস খেয়াল রাখেন, বিএনপির দিক থেকে একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে বিভ্রান্ত করার জন্য মানুষকে, যে একটা সম্পূরক চার্জশিট এখানে দেওয়া হয়েছে, পরবর্তীতে তারেক রহমানকে ঢুকানো হয়েছে। কিন্তু ঘটনাটা ঘটেছে এটার কারণ হচ্ছে যে মুফতি হান্নানের একটা ইন্টারভিউ করা হয়, সে সরকারের কাস্টডিতে থাকা অবস্থাতেই কোনো একজন সাংবাদিক স্নিক ইন করে তাকে ইন্টারভিউ করে এনেছে। কারণ আপনি বলতে পারেন এটা কি লিগাল না, লিগাল না, কিন্তু গুয়ান্তানামো বেতেও তো অনেক সাংবাদিকরা স্নিক ইন করে নিয়ে এসছে। এথিক্যাল? হ্যাঁ এথিক্যাল। সত্য উন্মোচনের স্বার্থে সাংবাদিকতার এই দায় আছে, এটা করতে পারে। এবং তার ফলে মুফতি হান্নান যখন স্বতঃস্ফূর্ত হবে সব কিছু বলে ফেললো, আসলে কারা কারা ইনভলভ, যখন তারেক রহমান, বাবর, মুজাহিদি এদের নাম চলে আসলো, তখন আপনার এই সম্পূরক চার্জশিট ন্যাচুরালি আসতে হলো। আপনি চার্জশিট যদি তদন্ত করে একটা পর্যায়ে আসার পরে যদি পরবর্তীতে অন্য নাম উন্মোচিত হয়, তখন চার্জশিট সম্পূরক হবে না। গোটা দুনিয়া জুড়ে এটা আইনের কোনো তদন্ত। হ্যাঁ, এবং আরেকটা কারণে বের হলো হচ্ছে যে আপনার মনে আছে যে তাজউদ্দিনকে পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু মুফতি হান্নানকে আবার গ্রেফতার করা হলো। মজার ব্যাপার হচ্ছে যে যারা এই তারেক রহমান বা হাওয়া ভবন এই জোটবদ্ধভাবে যারা একসাথে পরিকল্পনা করেছে, তাদেরকে তো বিএনপি সরকার, তৎকালীন সরকার পূর্ণ প্রোটেকশন দিয়েছে। কিন্তু মুফতি হান্নানকে আবার গ্রেফতার করলো কেন? তাকে তো গ্রেফতার করার কথা না, তাকে তো প্রোটেকশন দেওয়ারই কথা, এবং ওই কমিটমেন্ট তাকে করা হয়েছিল। কিন্তু লোকটা আরেকটা ভুল করে ফেললো, যে আনোয়ার চৌধুরীর উপর অ্যাটাক করে ফেললো সিলেটে, যে কারণে এটা এক্সপোজ হওয়ার পরে আন্তর্জাতিক প্রেশার, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটিশ প্রেশারে মুফতি হান্নানকে গ্রেফতার করতে হলো। মুফতি হান্নান যদি গ্রেফতার না হয়, ধরেন তাকে যদি তাজউদ্দিনের মতন পাঠাই দিত, ওই ঘটনার যদি না সে ঘটায় সিলেটে, তাহলে সেও তো পার হয়ে যেত। কিন্তু এই ধরা খেয়ে যাওয়াতে দুইটা ঘটনা ঘটেছে। 2006 সালে সে নিজে এদের কথা, তারেক রহমান, বাবর এবং এদের সবার কথা বলেছেন 2006 বিএনপির আমলে, এবং তখন বিএনপি ছিল। এবং কার কাছে বলেছে? আপনার এই ভদ্রলোক হচ্ছে মেজর জেনারেল রিটায়ার্ড সাদিক হাসান রুমি, যিনি ওই সময় ডিজিএফআই ডিজি ছিলেন। উনি এটা জানার পরে উনি বেগম জিয়াকে এটা নোটিফাই করেছেন। বেগম জিয়া এই কথা শুনে বিরক্ত হয়েছেন, তারপর ডিজিএফআইকে তদন্তও করতে দেননি। এবং এই কথাটা আমরা কিভাবে জানলাম? এই যে মেজর জেনারেল সাদিক হাসান রুমি, উনি ওই যে পুনঃ তদন্ত বা সম্পূরক চার্জশিটের সিচুয়েশনে যখন আবার সাক্ষ্য নেওয়া হলো, তখন উনিও এই সাক্ষ্য দিলেন। সো এটা শুধু মুফতি হান্নানের সাক্ষ্য না, মুফতি হান্নান 2006 সালে কি বলেছে, এটা এই যে জেনারেল রুমিও বলেছে। আর একটা জিনিস ডকুমেন্টেড এভিডেন্স আছে, সেটা হচ্ছে আপনার পিন্টু, যেটা 111-এর সময় একটা ইন্টারোগেশনে সে বলেছিল বাবরের কথা, বলছিল বাবরকে জিজ্ঞেস করেন আর কে কে এটার সাথে আছে, ক্ষোভের সাথে সে কথা বলেছিল, যেগুলো রেকর্ডেড আছে। সো যে কারণে কেউ কোনো সাক্ষ্য দেয় না, এটা একটা ডাহা মিথ্যা কথা। ওনাদের কিন্তু সবকিছু বিষয় নিয়ে দেখবেন এই ধরনের মিথ্যা কথা বলার একটা টেন্ডেন্সিজ, এবং এটা আমি বুঝি কেন, কারণ ওনারা তো জাতির কাছে ওনাদের নেত্রী অর্থ আত্মসাৎকারী প্রমাণিত হয়ে যাচ্ছে, ওনাদের নেতা। একটু অ্যাড করি ছোট্ট একটা কথা, তারা যেই লোকরা সাক্ষ্য দেয় নাই বলতেছে, ষড়যন্ত্র ওই লেভেলে তো ওরা সাক্ষী থাকার কথা না, ওরা দিবে কেন? এক্স্যাক্টলি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এটা কিন্তু ওই গড়পড়তার লোকজনের সাক্ষীর কোনো সুযোগই নাই। না, এক্স্যাক্টলি, মাস্টার মাইন্ডের ব্যাপার। এটা দেখবে একজন বা দুইজন, এর বেশি না। তো এখন যেটা আমি বলছিলাম, গেটিং ব্যাক টু মাই পয়েন্ট, সেটা হচ্ছে যে যে কারণে তাদেরকে এখন এই রোলটা নিতে হয়, জাতিকে যতটুকু বিভ্রান্ত করতে পারে যে এটা সরকারি আপনার ষড়যন্ত্র এই সেই বলে। এখন তারেক রহমান একটা অপরাধ করবে, রক্তের বন্যা বইয়ে দিবে, কিন্তু পলিটিক্যাল যে তার আইডেন্টিটি, তার পিছনে সে ডিফেন্স নিবে। এটা তো হতে পারে না। অন্যায় করলে তার শাস্তি হতে হবে। আমি আপনাকে আরেকটা বিষয় বলতে চাই, আপনি নাইম ভাইকে বললেন, জিজ্ঞেস করলেন, নাইম ভাই বললো যে 3টা বড় অন্যায় যেটার
আমরা ইয়ে করতে পারলাম, বিচার করতে পারলাম, আর আপনি বেনিফিশিয়ারি বিষয়টা বললেন, এখানে আমি আরেকটু গভীরে যেটা আলোচনা করতে চাই, এটার জন্য আপনাকে 1 মিনিট অন্তত দিতে হবে আমাকে। আমি এটা দেখি যে বাংলাদেশের বর্তমান মানে দ্বান্দ্বিক যে রাজনীতির তার যে মূল যে সমস্যাটা এখানে নিহিত কোথায়, এখানে একটা ইকুয়েশনে আপনাকে ঢুকতে হবে। ইকুয়েশনটা কি দেখেন, এখানে কারা কারা ইনভলভ ছিল। আমি যদি দেখি তারেক রহমান, হারিস চৌধুরী, পিন্টু, বাবর, এই চারজনকে যদি একটা সার্কেলে ফেলে দেন, এরা হচ্ছে বিএনপি। তারপরে আপনি যুক্ত করেন তার সাথে কে ছিল, মুজাহিদ, সে কে, যুদ্ধাপরাধী জামাত। তার সাথে আপনি যুক্ত করেন কে ছিল, মেজর নূর, সে কে, বঙ্গবন্ধুর ঘাতক। তার সাথে তাদেরকেও আপনি আলাদা আলাদা সার্কেলে ফেলেন। তারপরে যুক্ত করেন তার সাথে কে ছিল, মুফতি হান্নান, সে কে, জঙ্গি। এই যে জঙ্গি, বঙ্গবন্ধুর ঘাতক, যুদ্ধাপরাধী জামাত, এদের সাথে বিএনপির যে আনহোলি অ্যালায়েন্স, যে নেক্সাস, এই নেক্সাসটা বাংলাদেশে প্রত্যেকবার লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্সের যে দর্শনের নেতৃত্ব যে দেয়, তাকে যখন পলিটিক্যালি পারে না, ফিজিক্যালি অ্যাটাক করে, একবার ফিজিক্যালি এক্সটারমিনেট করতে চায়। এটা 75 15 আগস্টে করেছে, করার পরে দীর্ঘ 21 বছর এই রাজনীতির বিপক্ষে বিভিন্ন মিথ্যাচার করে, রাষ্ট্রীয় অর্থ পুঁজি হিসেবে বিনিয়োগ করে, ইতিহাস বিকৃত করে প্রজন্মের পর প্রজন্মের মনন ধ্বংস করেছে। 2004-এ এসে আবার তার নতুন করে দেখলো আরেকবার মানে প্রয়োজন পড়ছে ফিজিক্যালি এক্সটারমিনেট করা। কাজে বাংলাদেশে এই যে দ্বান্দ্বিক রাজনীতির যে একটা সাংঘর্ষিক জায়গা, এইটা কিন্তু কন্ট্রাডিকশন অফ পলিটিক্স। এটা একসাথে এক রাস্তায় প্যারালে হাঁটতেই পারবে না। আমরা যে সুশীল সমাজের পক্ষ থেকে বা বামপন্থীদের পক্ষ থেকে যেসব বলে, তারা কিন্তু মূল পলিটিক্যাল যে আপনার যে সমস্যা জায়গাটা ধরতেই পারে না আমার মতে। কারণ তারা বলে এগুলোকে রেখে প্যারালালি চলতে হবে, এগুলোকে রেখে সমঝোতা করতে হবে, এগুলোকে রেখে ডেমোক্রেসি হবে, হবে না। আপনি এই ধরনের কন্ট্রাডিকশন ইন পলিটিক্স রেখে কমপ্লিটলি মুক্তিযুদ্ধের পক্ষে ঠিক বিপরীতে এই নেক্সাস অফ আনহোলি অ্যালায়েন্সকে রেখে পারবেন না। আমি একটা ছোট্ট জিনিস একটু শেষ করে নিই। এখানে চালাকিটা কি দেখেন, আমি একটু জাস্ট 30 সেকেন্ডস। দেখেন, ওনারা কিন্তু সরাসরি ভাবে জঙ্গিদের বিপক্ষে, যুদ্ধাপরাধীদের বিপক্ষে, আবার যে বিপক্ষে আপনার বঙ্গবন্ধু ঘাতকদের বিপক্ষে, বামপন্থী যে গোষ্ঠীটা বলেন বা সুশীল সমাজে অনেকে, কিন্তু বিএনপির বিপক্ষে না। বিএনপি বলতে একটু লজ্জা পাই, বিএনপি কি ডিরেক্টলি বলতে। কেন? কারণ এই চালাকিটা করেছে এরা, একই জিনিস ডিফারেন্ট ফেস, এদের এক একজনের এক এক দায়িত্ব। কারো দায়িত্ব হচ্ছে এক্সিকিউট করা, কারো দায়িত্ব বলবে যে যাও আমি থাকতে পারবো না, কিন্তু পরবর্তীতে বিএনপি তৈরি করে বাকি কাজটা করব। হ্যাঁ, এই মুহূর্তেও তাই করছে। কিন্তু একজন একটা শুদ্ধ চেহারা নিয়ে সাধারণ মূলধারার রাজনীতি করছে, আরেকজন ব্যাক এন্ডে ক্ষেত্র প্রস্তুত করছে, আরেকজন যে এক্সিকিউট করছে। বাট এই নেক্সাসটা ইজ দ্য মেইন প্রবলেম অফ দিস পলিটিক্স। এই নেক্সাসটা এক্স্যাক্টলি লিবারাল ডেমোক্রেটিক যে পলিটিক্সের উল্টো নেক্সাস। এটা একটা অশুভ শক্তির জোটবদ্ধ সংঘবদ্ধ অবস্থান। এইটাকে আপনি যদি খতম না করেন, এই দর্শনকে খতম যদি না করেন, তাহলে একটা লিবারাল ডেমোক্রেটিক যে এনভায়রনমেন্ট এই দেশে, এটা আনা যাবে না। এটা নীতিগ্রিটিস হিসাবে যে আপনি যখন খতমের কথা বলছেন, তখন তো এটা লড়াই, অবশ্যই লড়াই। এবং এই লড়াইটা লিবারাল পলিটিক্যাল ফোর্স যেটা, এরা কিন্তু ওইভাবে নেয় না, কারণ তারা অনেক লিবারাল, তো তারা বিচার প্রতিশোধ না সময় নিয়ে। আর বিপরীত পক্ষ তো ওরা তো সবার আগে লড়াইটা বুঝে। এই জন্য আপনি দেখেন ওরা প্রত্যেকবার কিন্তু ফিজিক্যালি এক্সটারমিনেট করতে চায়। গোলাম কুদ্দুস, আপনার অ্যানালিসিস না, প্রথমত হলো যে আমরা তো এই ঘটনার পরবর্তী কার্যক্রম জানি, কিভাবে নৃশংসতা হলো, এই সব কিছু আমাদের জানা আছে, বিভৎসতা আমরা সবাই জানি। কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হলো, যেটা আরাফাত শেষের দিকে বললো, এর একটা রাজনৈতিক পটভূমিটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সেটা হলো যে আমরা সমকালীন রাজনীতি কি দেখছি, সরকারকে উৎখাত করার জন্য নানা ধরনের হুমকি ধামকির কথা দেখছি, আরেকটি অশনি সংকেতের স্বপ্ন কেউ কেউ দেখছেন, আবার 15ই আগস্টের কথাও কেউ কেউ মাঝে মাঝে বলছেন। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার সাথে যুক্ত বলে আমি মনে করি। সেটা হলো এই যে 1975 সালের 15ই আগস্ট যেই ঘটনাটি ঘটলো, এটি শুধুমাত্র ক্ষমতা গ্রহণের জন্য সেই ঘটনাটি ঘটেনি। সেদিন 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়া, জিজ্ঞাসা এবং ক্ষমতার লোভ সব মিলিয়ে কিন্তু 1975 সালের 15ই আগস্টের ঘটনাটি ঘটেছিল, যার কারণে শিশু রাসেলকে হত্যা করা হয়েছিল, আরজুমনির গর্ভের সন্তানকে হত্যা করা হয়েছিল ওই জিজ্ঞাসা থেকে। এবং শুধু বঙ্গবন্ধুকে হত্যা না, মুক্তিযুদ্ধকে হত্যা, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা, মুক্তিযুদ্ধের আদর্শকে রাষ্ট্র এবং সমাজ থেকে বিদায় করে দেয়া। এবং এটি আমরা পরবর্তী পর্যায়ে 31শে ডিসেম্বর দালাল আইন বাতিল থেকে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে রাষ্ট্র এবং সমাজে পুনর্বাসিত করবার থেকে আমরা লক্ষ্য করেছি। এবং সেই সময় এই হত্যাকাণ্ডের বিচার যাতে না হয় তার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করতে দেখেছি।
বঙ্গবন্ধুর ঘাতকদেরকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে সেটা আমরা প্রত্যেকে জানি। এবং সেই থেকে যখন 1981 সালে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হয়ে আবার বাংলাদেশে ফিরে এলেন, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি আবার নতুন করে উদ্যমী হলো এবং তাদের বিরুদ্ধে যে নির্যাতন নিপীড়ন চলল, গণতন্ত্রহীনতা, অসাম্প্রদায়িক চেতনা, রাষ্ট্র থেকে বিদায় হওয়া, সংবিধানকে সংশোধন করা, কেটে ছিঁড়ে নানা বিষয়গুলোকে সংবিধান থেকে বাদ দেয়া, তখন আবার তিনি নতুন করে যখন বাংলাদেশটাকে আবার মুক্তিযুদ্ধের পথে নিয়ে যাওয়ার স্বপ্ন নিজে দেখলেন এবং সারা জাতিকে দেখালেন, দলকে সংগঠিত করলেন, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি আবার যখন উজ্জীবিত হলো, তখন থেকে আমরা লক্ষ্য করেছি তাকে হত্যা করবার জন্য বিভিন্ন সময় নানা ষড়যন্ত্র হয়েছে। কখনো বলছি 19 বার, কখনো বলছি 21 বার তাকে হত্যার চেষ্টা হয়েছে। এবং সর্বশেষ যখন 1996 সালে রাষ্ট্র ক্ষমতায় এলেন, যখন আবার মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি রাষ্ট্রের দায়িত্ব নিল, তারপরে আমরা দেখলাম যে 2001 সালে কিভাবে ষড়যন্ত্রমূলকভাবে আবার তাদেরকে গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে কিভাবে তাদেরকে পরাভূত করা হলো। দেশি বিদেশি ষড়যন্ত্র আমাদের জানা আছে 2001 নির্বাচনের পরে, এবং নির্বাচনের পরে কিভাবে সংখ্যালঘু সম্প্রদায় আওয়ামী লীগ সহ পুরো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপর কিভাবে সন্ত্রাস নেমে হলো সেটিও আমরা দেখেছি। আমরা দেখেছি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদেরকে শাহ এস এম কিবরিয়া থেকে শুরু করে, মঞ্জুরুল ইমাম থেকে শুরু করে, নওগাঁর অ্যাডভোকেট মেহেদী থেকে, মাহমুদউদ্দিন মেহেদী থেকে শুরু করে, আহসানুল্লাহ মাস্টার থেকে, এই সমস্ত হত্যাকাণ্ড আমরা প্রত্যক্ষ করেছি। যখন তারা দেখলো যে না, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে তো এত কিছু করবার পরেও তো উচ্ছেদ করা গেল না, তখন তারা সর্বশেষ নিল এই যে নতুন শক্তি আবার ফিরে এসেছে রাষ্ট্র এবং সমাজে, একে এবার চিরতর ধ্বংস করতে হবে। তার জন্য কি দরকার? শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পুরো কেন্দ্রীয় নেতৃত্বকে শেষ করে দিতে হবে, যাতে মুক্তিযুদ্ধের আদর্শকে সামনে নিয়ে যাওয়ার জন্য বড় কোনো শক্তি আর অবশিষ্ট না থাকে। যার কারণে পরিকল্পিতভাবে সেদিন এই গ্রেনেড হামলাটি পরিচালনা করা হয়েছিল এবং 24 জন নিহত হয়েছিল। আওয়ামী লীগের শেখ হাসিনা অধিকাংশ কেন্দ্রীয় নেতা আহত হয়েছিল, আমরা সেটি জানি। এবং এর পিছনে আবার ওই ইনডেমনিটি অধ্যাদেশের মতো আবার নতুন করে জজ মিয়া নাটক সাজানো হলো। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটি হত্যাকাণ্ডকে পরিকল্পিতভাবে ঘটানো এবং এই হত্যাকাণ্ডটিকে ধামাচাপা দেওয়ার অসংখ্য উদাহরণ, যেটা তাইজউদ্দিনকে বিদেশ পাঠিয়ে দেওয়া, ঘটনার আলামত মুছে ফেলা, মামলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল 2টি থানায় গিয়েছেন, মামলা গ্রহণ না করা, নানা ধরনের চক্রান্ত করা এবং উপহাস করা, সংসদে দাঁড়িয়ে যে আওয়ামী লীগ ব্যানারি করে গ্রেনেড নিয়ে গেল, এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু তারা এই নির্মম বর্বর হত্যাকাণ্ড, যেটি 75 সালে তারা একবার করেছিল, হত্যাকারীদেরকে পৃষ্ঠপোষকতা করেছিল, এবং এই 21শে আগস্টের ঘটনার একই কর্মকাণ্ড তারা করেছিল। সুতরাং এই যে আজকে যে হুমকি ধামকি তারা দিচ্ছে, এটি কিন্তু ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো চলে আসছে। এর মধ্য দিয়ে, এই হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে আমরা এই সত্যটি অন্তত গ্রহণ করতে চাই যে আপনি যত বড় ষড়যন্ত্রকারী হন না কেন, যত বড় অপরাধী হন না কেন, যত ক্ষমতাধরী হন না কেন, আপনাকে বিচারের সম্মুখীন হতেই হবে। ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলছেন যে ফরমায়েশি রায়, প্রথমত মানে উনি যদি বলে যে এটা একটা রাজনৈতিক মামলা, তো এটাতে কিন্তু খুব ডিসএগ্রি করারও কিছু না, এটা কিন্তু আসলেই একটা উচ্চতর রাজনীতির বিষয়। এটা কিন্তু বলে নাই, হ্যাঁ উনি বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায়। আমি এটা বুঝছি, যে আমি ওইটাই বলতে যাচ্ছিলাম, ওনাকে যদি এটা যদি এই ব্যাখ্যা হইতো যে এটা উচ্চতর রাজনীতির বিষয়, কারণ এখানে একটা রাজনীতিকে হত্যা করার জন্যই ওই হামলাটা, সুতরাং এটা তো ডেফিনেটলি দেয়ার ইজ এ পলিটিক্স ভেরি হায়ার লেভেল। কিন্তু এটা ওনারা যে মানে গভীরের রাজনীতির কথা বলতেছে, এটা হলো আমি কি বলবো, এখানে মানে দল হিসেবে তারা নিশ্চয়ই বেকায়দায়, যুদ্ধাপরাধী হিসেবে যখন সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হলো, আমার ধারণা তারা এটা বোঝে, কিন্তু তাদের প্রতিক্রিয়া, এটা আমি আশা করি আর কি, আপনি খেয়াল করে দেখবেন যত হাকডাক ছিল, প্রতিক্রিয়া কিন্তু তেমন না। তারা গ্র্যাজুয়ালি সম্ভবত রিয়েলাইজও করতেছে কিছু একটা বলার জন্য লিপ সার্ভিসের মতো করে বলে, স্ট্রেংথ নাই কথাটার মধ্যে। আপনি দেখেন মোরাল স্ট্রেংথ থাকে না, সেটা ওই রকম কিছু পাওয়া যায় না। তারা জানে যে তাদের
অপরাধ আছে। এখন তারা কিভাবে রিকনসাইল করবে আমি জানি না। সবচেয়ে ভালো হতো যে তারা যদি এই সমস্ত কিছু মানে একবারে এক প্যাকেজে এগুলির থেকে মুক্ত হইতে পারত। বিএনপি একটা দল হিসেবে, আমি আবারও বলি, দল হিসেবে এটা থেকে মুক্তি পেতে পারে, ব্যক্তি মুক্তি না পাইল বিএনপি এজ এ দল মুক্তি পাইতে পারে। তারা যদি তাদের অ্যালায়েন্স, তারা যেভাবে রাজনীতি করেছে, এটা আমি যদি ধরেও নেই ট্যাকটিক্যালি যে তাদের এক সময় দরকার ছিল, তাদেরকে এখন বুঝতে হবে যে এখন আর ওই দরকার তাদের পারপাস সার্ভ করবে না, রাজনৈতিক পারপাস সার্ভ করবে না, সেই পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করে না। সুতরাং ওনাদের এই বক্তব্যকে আমি খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে আমি মানে বিচার করব না। এখানে আমি ছোট্ট দুইটা জিনিস বলতে চাই আরাফাতের কথার প্রেক্ষিতে। আমাদের দৈনিক, আমাদের সময়ে তখন 3টা রিপোর্ট আমরা করেছিলাম। এর মধ্যে একটি ছিল যে বাবর এই ঘটনাটার কয়েকদিন আগে কয়েকজন পুলিশ কর্মকর্তা নিয়ে একটি মধ্যপ্রাচ্যের একটা গুপ্ত সংস্থার ভিডিও সিডি বসে বসে দেখেছিলেন, তারা কিভাবে অ্যাকশন করে। এটার একটা রিপোর্ট আজহার আলী সরকারের, এটা আমাদের একদম ফ্রন্ট পেজে খুব বড় কাভারেজ হয়েছিল। তারপরে আমরা বলেছিলাম যে আরেকটা রিপোর্ট ছিল একই আজহার আলী সরকারের, যে ওই যে 21শে আগস্টের ঘটনার পর যারা ওখানে বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ছিল, যারা ওই কুদ্দুস ভাই যেগুলি বললেন না, যে আলামত নষ্ট করা, ধুয়ে ফেলা থেকে শুরু করে যারা আহত ছিল তাদেরকে যে উদ্ধার করার চেষ্টা হচ্ছিল, সেইগুলিতে বরং পিটিয়ে বাধা দেওয়া। যদি মনে থাকে আপনার যে অ্যাম্বুলেন্স এসেছিল, অ্যাম্বুলেন্সকে বিদায় করে দেওয়া, এমনকি ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে চিকিৎসা না দেওয়া। তো এইগুলি করার ওই পুলিশ কর্মকর্তাদের, যেটা আরাফাত বলছিলেন, দে ওয়ার রিওয়ার্ডেড। এটা একটা স্টোরি। 54 পুলিশ কর্মকর্তা শাস্তি নয় পুরস্কার পেয়েছেন। দিস ইজ দি আনাদার রিপোর্ট। তারপরে হলো এই যে মুফতি হান্নানের ব্যাপারটা, এই যে তাজউদ্দিনকে চলে যেতে দেওয়ার কথা, তারপর মুফতি হান্নানেরও যে স্বীকারোক্তি, এগুলি মানে মুফতি হান্নান একটা স্টেজে হি ওয়াজ অলসো প্রিপেয়ার্ড যে সে রাজসাক্ষী হবে এই ঘটনায়। এইটা হলো সেই রিপোর্ট যে মুফতি হান্নান সম্ভবত রাজসাক্ষী হয়ে এই কথাগুলি বলবেন। সুতরাং আমাদের জার্নালিজমে কিন্তু এটা ক্যাপচার। আমি যদি দেখি ডেইলি স্টারের একটা বড় কাভারেজ ছিল, এটার পরে অবশ্য, এটা কয়েক বছর আগের কথা, সেখানে কিন্তু মানে অপরাধীদের ছবি, তাদের ইনভেস্টিগেশন, এটা কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন ছিল না, এটা ডেইলি স্টারের ইনভেস্টিগেটিভ রিপোর্ট, এবং তারেক রহমান পর্যন্ত মাস্টার মাইন্ড হিসেবে ছবি দেওয়া হয়েছিল। তারপরের একটা বক্স ছিল যেখানে ছবি দেওয়া হয় নাই, এটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছিল। এটা কিন্তু নিউজ পেপার ইনভেস্টিগেশনও ধাপে ধাপে বিভিন্ন সময় বেরিয়ে এসেছিল। সুতরাং ওই যে বলে যে সাক্ষী দেয় নাই, এই কথাটা কিন্তু একটু ছেলে মানুষের, আর স্টেটমেন্টটা দেখেন না, এটা তো একটা রাজনৈতিক বক্তৃতার মতো স্টেটমেন্ট, লয়ারের বক্তব্য না। আমাদের প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নর্দা বাড়িধারা থেকে আপনার সেলিম মেহবুব বলছিলাম। হ্যাঁ বলুন। জি, আমার প্রশ্ন আপনার নাইমুল ইসলাম স্যার এবং আরাফাত স্যার, কুদ্দুস স্যার, 3 জনের কাছেই, যে আজকে যে 21শে আগস্ট গ্রেনেড হামলা হলো এবং এটা জঘন্যতম বিএনপি শাসন আমলের দলীয়করণ আইন, প্রশাসনকে দলীয়করণ করে যে জঘন্যতম ঘটনা হচ্ছে, এটা আমি ধিক্কার জানিয়েছিলাম সেই সময়। এবং আজকে যে রায় হলো সেটা সত্য ন্যায় হলে আমি স্বাগত জানাচ্ছি। আর বর্তমানে যে হত্যা বিভিন্ন রকম, যেমন 7 খুন হত্যা, সাগররুনি হত্যাকাণ্ড, আপনার বিডিআর বিদ্রোহ, হেফাজত হত্যাকাণ্ড, সব অসংখ্য গুম খুন হত্যা, এর বিচার কি আমরা পাবো? আচ্ছা, প্রথমে বলে যে উনি তাহলে ইনফর্মড না। পিলখানা হত্যাকাণ্ডের বিচার কিন্তু অনেক দূর এগিয়ে। এই আজকে 21 আগস্টের রায় আপনি যে পর্যায়ে পেয়েছেন, সেই পর্যায়ের রায় আরো আগে পেয়ে গেছে। কাজে এটা একটু জেনে নিতে হবে। হ্যাঁ, বিএনপি জামাতের মিথ্যাচারের মধ্যে বিভ্রান্ত না হয়ে। তারপর 7 খুনের যে মামলার কথা, খুনের কথা নারায়ণগঞ্জে বলছেন, সেটা এই নিম্ন আদালতের ট্রায়াল কোর্টের বিচার তো হয়েছে, হাইকোর্টেও হয়েছে। উনাকে ধন্যবাদ, 7 খুনের মামলা টানলেন। ওখানে যে নূর হোসেনের যে বিপক্ষে যে রায়টি এসেছে মৃত্যুদণ্ড অ্যাজ অ্যান অ্যাবেটার, যেটা 102 পেনাল কোডের 102B ধারাতে, উনি তো ডিরেক্টলি খুন করেনি, কিন্তু সে নির্দেশদাতা। কিন্তু তার কিন্তু ট্রায়াল কোর্টে তার মৃত্যুদণ্ড হয়েছে, এবং এটা হাইকোর্টে যে ওখানে হাইকোর্ট বহাল রেখেছে।
আর তারও আগে সংঘটিত 21 আগস্টের এই ঘটনাতে আজকে এসে ট্রায়াল করে রায় হলো, এটা অনেক পরে, 14 বছর পরে। ওগুলো আরো আগে হয়ে গেছে, কাজে খোঁজ খবর রেখেন। আমি যেটা অনুরোধ করবো, হ্যাঁ, তুলনামূলকভাবে কম সময়, তাহলে আপনি সঠিক জাজমেন্টটা করতে পারবেন। শুধু মিথ্যাচার শুনে শুনে আপনার বিভ্রান্ত হওয়া যাবে না, তাহলে না, তখনই তো আমরা আসলে সঠিক জাজমেন্টটা করতে পারি না। এই জন্য তো ফখরুল ইসলাম আলমগীর এবং এই যে সানা মিয়া, এরা যেসব কথা বলে, কেন মিথ্যা কথা, কারণ এটা তো দেখে এটা কাজে লাগে। সারাক্ষণ বলতে থাকলে কিছু মানুষ তো বিভ্রান্ত হয়, এই কারণে এগুলো বলে। এবং আপনাকে আরেকটা জিনিস আমি বলি, এই যে হত্যাকারীদের পুরস্কৃত করে নাইম ভাই যেটা বললেন, 71-এর ঘাতক যারা অক্সিলারি ফোর্স রাজাকারদের রেখে গেছে তাদেরকে পুরস্কৃত করেছে, 75-এর ঘাতক যারা তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, 21 আগস্টের ঘাতকদের পুরস্কৃত করা হয়েছে, পুলিশ থেকে শুরু করে মাওলানা তাজউদ্দিন এবং এভরিওয়ান। এটা কেন? কারণ হচ্ছে খুবই স্বাভাবিক, এই যে আপনাকে বললাম রাজনীতির যে E=MC² থিওরি, এই যে নেক্সাসটা, আনহোলি অ্যালায়েন্স, এরা একই রসুনের কুয়া থেকে বিভিন্ন ব্রাঞ্চ, কিন্তু ডিফারেন্ট ফেজ ধরে থাকে। একটা জঙ্গিবাদ, এর মধ্যে আছে রাজাকার, আছে বঙ্গবন্ধু ঘাতক, এবং এদের শুদ্ধ ফেজটা হচ্ছে বিএনপি। কেন ফেজটা আছে, তাতে ওদের লাভটা কি হয় দেখেন। কিছু মানুষকে তো বিভ্রান্ত করে ভোটের এবং পপুলার সাপোর্টও তাদের আছে। এই একটা এখন জঙ্গি এবং জামাত তো ওই সাপোর্টটা পাবে না, এদের তো একটা ডিরেক্ট একটা অপোজিশন আছে এদের এগেনস্টে বাংলাদেশের মানুষের, যে শুদ্ধ ফেজটা নিলে এই সাপোর্টটা পায়, যেটা এই জন্য একটা বড় আকারে তারা দাঁড়িয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, এই যে বামপন্থী ঘরানার বিভিন্ন নেতারা আর আমাদের সুশীল সমাজের বিভিন্ন মানুষরা, যারা যত পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে জঙ্গিদের বিপক্ষে অবস্থান নিতে পারে বা কথা বলতে পারে, যত পরিষ্কারভাবে বঙ্গবন্ধুর ঘাতক বা জামাতের বিরুদ্ধে কথা বলতে পারে, বিএনপির বিরুদ্ধে কথা বলতে যে একটু লজ্জা পায়, অত পরিষ্কারভাবে বলতে পারে না। কিন্তু বিএনপি কিন্তু একই নেক্সাসের শুদ্ধ ফেজটা, এই ইকুয়েশন যারা বুঝে তারা কিন্তু একইভাবে বিএনপির এগেনস্টে কথা বলবে, এবং ইনারা বলতে পারে না ওখানে বিএনপি স্ট্র্যাটেজিক বা এই এন্টার নেক্সাসের স্ট্র্যাটেজিক জায়গাটা, তখন এরা কি করে, বিএনপি আর আওয়ামী লীগকে মিলায় ঝুলে একই পাল্লায় মেপে ফেলে। এরা বুঝতেই পারে না যে এই বিএনপি বারেবার, বা বিএনপি ধরেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন নাম নিচ্ছে, তার আগে বিএনপি ছিল না 75-15 আগস্ট, কিন্তু আওয়ামী লীগের ভিতরে বাইরে ওই একই শক্তির এই যে অপশক্তিগুলি, শক্তি তো না, অপশক্তিগুলি কিন্তু ডিফারেন্ট ফর্ম অ্যান্ড শেপে ছিল, যারা পরবর্তীতে বিএনপি শেপ নিয়েছে। ওদের অস্তিত্ব তো ছিল, 71-এ ওদের অস্তিত্ব ছিল। আপনি যুদ্ধটা কোথায় দেখেন, একটা ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, হ্যাঁ, একটা প্রিমিটিভ প্রতিক্রিয়াশীল রাজনীতির বিপক্ষে মুক্তিযুদ্ধ করে আমরা জয়ী হলাম। এই যে লিবারাল ডেমোক্রেটিক অসাম্প্রদায়িক রাজনীতির যে জায়গাটা, জয়ী হওয়ার পরে এটাকে আবার পরাজিত করলো 75-15 আগস্টে বঙ্গবন্ধুকে ফিজিক্যালি অ্যাটাক করে। তার আগে কিন্তু আর্মি পাঠিয়ে দিয়েছিল, ফিজিক্যালি ধরো মারো পাকড়ো, ইউনিভার্সিটি চারিদিকে ব্রাশফায়ার করো, মেরে ফেলো, কিন্তু পরাজিত হয়েছে, পারে নাই। 75-এ এসে আবার ফিজিক্যালি অ্যাটাক করলো। এই লিবারাল পলিটিক্সটা, এই দর্শনটাকে যারাই নেতৃত্ব দিচ্ছে তাদেরকে ফিজিক্যালি এরা বারে বার অ্যাটাক করছে। তারপর আবার যখন শেখ হাসিনা ওই লায়ন কিং এসে সিম্বার মতন ফিরে এসে যখন আবার জাতিকে সংঘবদ্ধ করে গ্র্যাজুয়ালি এগিয়ে গেলেন, 2004 এসে আবার এই একই নেক্সাস একসাথে বসে গেল পরিকল্পনা করতে, যে এটাকে আবার ফিজিক্যালি শেষ করতে হবে, নাহলে এ তো আবার আমাদেরকে পরাজিত করবে। এবং আপনার এটা বিচারের বিষয় না, আমরা অনেকে বলছি বিচার পেয়েছি এই সে, নো, এটা এত মানে ক্ষুদ্রভাবে দেখার সুযোগ নাই। আজকে লিবারাল ডেমোক্রেটিক দর্শনটাকে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা, যে দর্শনটার বিজয়ী হয়েছিল 71-এ বলে আমরা স্বাধীন হয়েছিলাম, যে দর্শনটাকে পরাজিত করা হয়েছিল বলে 75-15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে এন্টায়ার দর্শনটাকে নষ্ট করে 21 বছর বাংলাদেশ উল্টো দিকে চলেছে। আজকে এসে আবার শেখ হাসিনা ওই দর্শনের নেতৃত্ব দিয়ে দেখেন, যেহেতু উনি সার্ভাইভ করলেন 21 আগস্ট আল্লাহর রহমতে, এবং এখন উনি আছেন বলে দেখেন উল্টো দর্শনটা কিন্তু বিপদে আছে। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, বঙ্গবন্ধুর ঘাতকদের বিচার হচ্ছে, এবং এই যে 21 আগস্টের ঘাতকদেরও বিচার হচ্ছে। কিন্তু এই দর্শনের নেতৃত্বে যারা থাকে এরা তো একটা শুভ শক্তি, এরা প্রতিশোধ নেয় না, এরা বিচার করে। আর অপোজিট দর্শনটা হচ্ছে ডিরেক্টলি যে ফিজিক্যালি আপনাকে এক্সট্রামিনেট করে, আর বিচারের এগেনস্টে এরা মিথ্যাচার করে। ওই অশুভ শক্তিটার মিথ্যাচার করার প্রোপাগ্যান্ডার ক্যাপাসিটি অনেক বেশি, এবং যে কারণে মানুষকে বিভ্রান্ত করতে পারে। আপনি E=MC² এই ফর্মুলাকে যদি আঘাত করতে না পারেন, আমার কথা হচ্ছে আমি আজ থেকে 50 বছর পরে বাংলাদেশটা দেখি, এদেশের মানুষের গ্রাসরুট থেকে তৈরি করতে হবে লিবারাল ডেমোক্রেটিক মুক্তিযুদ্ধের চেতনার পলিটিক্সের জায়গায়। সেইটার জন্য যে প্রস্তুতিটা, সেখানে আজকের বাস্তবতা আমার অবস্থান কি হবে, আজকের বাস্তবতা যদি আমার এই যে এই নেক্সাস আর লিবারাল দর্শনের যে রাজনীতি তার মাঝখান দিয়ে যদি আমি হাঁটি, যেটা বামপন্থীদের অনেকে হাঁটে এবং আমাদের সুশীল সমাজে অনেকে, যদিও তারা কিন্তু মনে প্রাণে ওই নেক্সাসের সবারই এগেনস্টে, কিন্তু তারা বুঝেও পারছেন, তারা বিভ্রান্ত হয়ে আছেন এই নেক্সাসের শুদ্ধ ফেস বিএনপি কে তারা বুঝে উঠছেন। আচ্ছা, এদের তো পপুলার সাপোর্ট আছে,
আচ্ছা এরা তো জঙ্গি না। দ্যাট ইজ দ্য কোশ্চেন, যে আপনি অনেক কথা বলছেন, এখানে পরিষ্কারভাবে দাঁড়াতে হবে এন্টার নেক্সাসের এগেইনস্টে, এটাকে পরিষ্কারভাবে ভেঙে চুরে খতম করতে হবে। সেই দাঁড়ানোর শক্তি, সেই দাঁড়ানোর ক্ষমতা, মুক্তিযুদ্ধের সপক্ষে যে শক্তি আছে, ওনারা যদি বলেন যে শেখ হাসিনার সঙ্গে যে শক্তি আছে, সেই শক্তির কতখানি কাছে, তাদের জনপ্রিয়তা কি পরিমাণ আছে বলে? আচ্ছা, আমি একটু ফাইটটা তো, যদি উনি বলছেন এটা লড়াই, সেই লড়াই করতে হলে তো আপনাকে শক্তি থাকতে হবে। হ্যাঁ, লড়াইটা প্রথম আমি একটু আগে 10 বছর শাসন করার পরে সেই শক্তি আছে কিনা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাটা থেকে আমি এসে আপনার কথাটার সাথে যুক্ত হচ্ছি। তিনি বলেছেন যে বিচারটি রাজনৈতিক, কিন্তু আমরা স্পষ্ট যে হত্যাকাণ্ডটি রাজনৈতিক, বিচারটি নয়। এখন বিএনপি যদি মানুষকে কনফিউজ করবার জন্য এই কথাগুলো না বলে, ওরা কি বলবে? ওরা কি বলবে যে তারেক জিয়া বা বিএনপি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল? ওরা কি বলবে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছিল? হত্যাকারীদেরকে রক্ষা করার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল, রাষ্ট্রের নানা অর্গানকে ব্যবহার করেছে তৎকালীন সরকার। এটি তো যদি বলে, তাহলে তাদের রাজনীতি আর থাকে না। সুতরাং তারা মিথ্যার আশ্রয় নিবি, এটি স্বাভাবিক, এবং সে কথাগুলোই তারা বলছে। এই যে তাদের আইনজীবী সানাউল্লাহ মিয়া বললেন যে একজন সাক্ষীও তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দেয়নি, এবং টেলিভিশনের সাংবাদিকদের সামনে এই ধরনের জঘন্য মিথ্যাচার তারা করছেন, এবং অনেকে এটা আবার বিশ্বাসও করে। এটাই বাস্তবতা। এবং এই যে মিথ্যার উপর ভিত্তি করে যে রাজনৈতিক শক্তি দাঁড়িয়ে থাকে, সেটি কিন্তু ভঙ্গুর, সেটি কখনো স্থায়িত্ব পাবে না। আর যে কথাটি আপনি বললেন যে হ্যাঁ, একটা পপুলার সাপোর্ট আছে, বাংলাদেশের রাজনীতি কিন্তু একেবারে স্পষ্ট দুই ভাগে বিভক্ত। একদিকে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, আরেকদিকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে কারা নেতৃত্ব দিচ্ছে? যারা অসাম্প্রদায়িক চেতনা, প্রগতিবাদী চিন্তা এবং রাষ্ট্রের উন্নয়ন, বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি সংস্কৃতি যারা লালন করে, তারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসেবে আজকে আছে। যারা ভাষা আন্দোলন করেছে, 69 গণ অভ্যুত্থান করেছে, 71 মুক্তিযুদ্ধ করেছে। আর তার বিপক্ষে কারা দাঁড়িয়ে আছে? আমরা 75 হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ পর্যন্ত রাজনৈতিক ইকুয়েশন যদি দেখি, সেই ইকুয়েশন আমরা কি দেখছি? যারা ভাষা আন্দোলনের বিরোধিতা করেছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা প্রগতির বিপক্ষ শক্তি, যারা নারী অধিকারে বিশ্বাস করে না, যারা বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে না, ধর্মান্ধ, ক্ষমতা লোভী, পশ্চাৎপদ চিন্তার ধারক, তারা ঐক্যবদ্ধ হয়েছে সব সময়, এবং তারা প্রগতির বিপক্ষে দাঁড়িয়েছে। এক এক সময় এক এক নাম তারা ধারণ করেছে, কিন্তু তাদের চরিত্র এক ও অভিন্ন। এবং সুতরাং দেখেন, একসময় আপনি দেখছেন একদিকে আওয়ামী লীগ, তার বিপক্ষে হলো মুসলিম লীগ। একসময় আসলে আওয়ামী লীগ, তার বিপক্ষে জাতীয় পার্টি, আওয়ামী লীগ তার বিপক্ষে বিএনপি, আওয়ামী লীগ তার বিপক্ষে বিএনপি জামাত মিলে একটি। এখন আবার আমরা একটা নতুন মেরুকরণ করবার চেষ্টা করছি, আওয়ামী লীগ তার সাথে এই ধরনের জনবিচ্ছিন্ন কিছু ব্যক্তি, এবং আবার আমরা বলতে আমাদের খুব কষ্ট হচ্ছে, আমাদের প্রগতিশীল বন্ধুরা, বাম বন্ধুরাও এখন আবার সেদিকে যাচ্ছে। তার মানে কি, আওয়ামী লীগের একাই এখন মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, এবং তার সাথে যে অ্যালায়েন্স, তাদের কি সেটি ধারণ করতে হচ্ছে। সুতরাং আজকে লড়াই হলো মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তির, এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির যেটি 71 সালের 70-এর নির্বাচনে যেমনি ভাবে ছিল, 71-এ মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল, সেই শক্তি এখনো সমাজে দৃশ্যমান। সুতরাং তাদের যে একটি নেগেটিভ শক্তির যে ভোট আছে, এটাকে কখনোই আমরা ইতিবাচক ভাবে দেখি না। সুতরাং আজকে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে, যারা সত্যিকার অর্থে আমরা 72-এর সংবিধানের 4 যে স্তম্ভ, গণতন্ত্র, সর্বতন্ত্র, ধর্মৈক্যতা, বাঙালি জাতীয়বাদ, যারা এটাকে ধারণ করে, যারা বাঙালি সংস্কৃতিকে ধারণ করে, যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মানি, এবং যারা গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনাকে বিশ্বাস করে, তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের সকল অপশক্তির বিরুদ্ধে বৃহত্তর মোর্চা গড়ে তুলতে হবে। এর কোনো বলছেন, মুখে বলছেন, কিন্তু সেই জায়গাটাতে প্র্যাকটিক্যাল কোনো অগ্রগতি কিছু আছে কি? একটু 30 সেকেন্ডস কি সময় পেতে পারি? আমি আরেকটা 30 সেকেন্ডসে একটা জিনিস বলে দিই আপনাদের ইকুয়েশনটা বোঝার সুবিধার জন্য। দেখুন, এই হত্যাকাণ্ড যেটা বঙ্গবন্ধুকে করা হয়েছে বা শেখ হাসিনার উপর যে আক্রমণ, এটা রাজনৈতিক না। আমি বলছি আপনাকে কেন। বেনজির ভুট্টোকে হত্যাকাণ্ড করা হচ্ছে রাজনৈতিক। ইন্দিরা গান্ধীকে যে হত্যাকাণ্ড ছিল, রাজনৈতিক হত্যাকাণ্ড। রাজীব গান্ধীর উপরে যে হত্যাকাণ্ড ছিল, কেনেডির উপরে যে আক্রমণ ছিল, ইভেন আওয়ামী লীগের শামস কিবরিয়া, আহসানুল্লাহ মাস্টার, রাজনৈতিক হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুকে যে হত্যাকাণ্ড, এটা দার্শনিক হত্যাকাণ্ড, রাজনৈতিক না। শেখ হাসিনার উপরে যে আক্রমণ, এটা ফিলোসফিক্যাল,
এক্সটারমিনেশনের উদ্দেশ্যে। এটা দার্শনিক, এটা রাজনৈতিক না। এই দর্শনের ইকুয়েশনটা যতদিন আমাদের বামপন্থী বন্ধুরা এবং সুশীল সমাজের প্রগতিশীল মানুষগুলো বুঝতে না পারবেন, ওনারা ওদের জায়গা ঠিক করতে পারবে না। যে কারণে 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনের সময় আমাদের বামপন্থী বন্ধুরা যুগপৎভাবে জামাতের সাথে একত্রিত হয়ে নির্বাচন বর্জন করেছিল, জেনে শুনে যে যুদ্ধাপরাধী বিচার মাঝপথে আছে। ধন্যবাদ। আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য বলছি, দর্শনকে তো রাজনৈতিক শক্তি ধারণ করে এবং দর্শন ভিত্তির করে রাজনৈতিক শক্তি দাঁড়ায়। সেই কারণেই বলছি যে সেই দর্শনটাকে আওয়ামী লীগ ধারণ করেছিল বলে এবং তার সাথে যে রাজনৈতিক শক্তিগুলো সেটা হচ্ছে যে এই যে সামনে নির্বাচনের সময় এরকম একটি রায়, এই যে সময় দিনক্ষণ, এটা কি পলিটিক্যালি সেট সময়ে বা পলিটিক্যালি ডিসঅ্যাডভান্টেজ করছে কাউকে পলিটিক্যালি ডিসঅ্যাডভান্টেজ করবে কিনা কাউকে ডিসঅ্যাডভান্টেজ তো কাউকে করাই উচিত না সঙ্গতভাবে এই অপরাধ উন্মোচনের কারণে কেউ এফেক্টিভ হলে। কিন্তু এই সময়টাকে আপনি কিভাবে দেখেন? প্রথম কথা হলো যে বিচারের রায়ের জন্য তো সময়, নির্বাচন না, এইভাবে কেউ এটা বলাই উচিত না। কিন্তু আমি একটা জিনিস বলি, এটা আমি নাগরিক হিসেবে মনে করি এটা ভালো হয়েছে যে নির্বাচনের আগে, কারণ আমার দৃষ্টিতে এই যে 3টা বিশাল অপরাধের বোঝা থেকে আমাদের বুক খালি হলো, এখন এই নির্বাচন পরবর্তী সময়টা আমাদের একটা বড় ট্রানজিশনের জন্য ভালো হবে। যেটা আরাফাত এখন বললেন না, এটা দার্শনিক লেভেলের অ্যাকশন, এটাই আমার ভাষায় উচ্চতর রাজনীতি। মানে যে কোনো জিনিস যখন উচ্চতর পর্যায়ে যায়, এটা আসলে দর্শনের জায়গাটা উচ্চতর রাজনীতি। যে কোনো উচ্চতর জিনিসই আমি উপরের দিকে গেলেই এটা দর্শনের পর্যায়ে চলে যায়। পেটি রাজনৈতিক সংঘাত এবং খুনাখুনি এটাকে আলাদা করার জন্য দার্শনিক শব্দটা ব্যবহার করেন। না, আমি তো আই থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যেটাকে উচ্চতর রাজনীতি দিয়ে বলতে চেষ্টা করছিলাম, আপনার মানে যেটাকে বলবো যে এটার নেমিংটা ইজ মোর রিলায়েবল এবং আমি মনে করি যে নিরাপদ বলার জন্য। নাহলে আসলে এই রাজনীতি উচ্চতর রাজনীতি দিয়েও একটা পেটি ব্যাখ্যা হয়ে যেতে পারে না। এটা ক্লিয়ার কাট ব্যাখ্যা আছে। ব্যক্তির সঙ্গে ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের বা ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানের বা ব্যবস্থার যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে রাজনীতি। এটা কে কিভাবে করবে সেটা হচ্ছে আসল বিষয়। আমাদের দার্শনিক বিষয় বলেই তো আমরা যেটা বলছি যে মুক্তিযুদ্ধের সপক্ষ বিপক্ষ শক্তি, মানে এটা একটা দার্শনিক বিষয়, আদর্শগত বিষয়, যার কারণে আমরা বলছি মনে করেন আমাদের যে বাম রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলো, অ্যাকচুয়ালি আমাদের তো একটা ভায়াবল, টু বি ভেরি অনেস্ট, আমাদের তো একটা শক্তিশালী বিরোধী রাজনৈতিক শক্তি দরকার মুক্তিযুদ্ধের ভেতরে। এটা যদি বিএনপি হইতে পারতো, এটা তো অত্যন্ত উত্তম হইতো। তাদের মানে তারা যদি না হয়, আমাদের অন্যান্য রাজনৈতিক শক্তিগুলি তো এটার চেষ্টা করার কথা। আমি এটাও বুঝি না কিন্তু যে আমাদের বাম রাজনৈতিক শক্তি সহ আরো কেউ ধরেন, আমি নাম নিয়েও যদি বলি যে ডক্টর কামাল হোসেন, বি চৌধুরীরা যদি মনে করেন, আসলে মনে করেন না কেন বলি, ধরেন এর মধ্যে একটা বিতর্ক হলো, এটা আরাফাতও এই বিতর্কটার মধ্যে ছিলেন, যে মাহি বি চৌধুরী বলছেন যে উনি খুব স্পষ্ট মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীরা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে থাকবে না। কিন্তু আমি তার কয়েকদিন পর্যন্ত শুনতে কিন্তু মনে হলো কনভিন্সিং। পরে দেখলাম তারা তো এই শর্ত দেয় না বিএনপিকে যে তোমরা জামাতকে ছাড়ার ঘোষণা দিয়ে আসো। এই কথাটা কি বলে? তারা বলে নাই তো, এটা বলে না। কিন্তু আজকে আমরা যখন বি চৌধুরীকে অ্যাপ্রোচ করেছি আমাদের তরফ থেকে এটা কমেন্টসের ব্যাপারে, তিনি কিন্তু কমেন্টস দিতে রাজি হন না। রাজি হয় না। আমি না এখন আর এটা আর জিজ্ঞাসা করার দরকার নাই, তারা এটা বলে না। তার মানে তারাও একটা কৌশলের, অর্থাৎ একটা অপকৌশলের আশ্রয় নিয়েছে, যার ফলে এটা কিন্তু একটা ডেঞ্জারাস। এখন মনে করেন এই যে আমেরিকার যে ইতিহাস এখানে হলো, উত্তর দক্ষিণের যে লড়াই, এই লড়াইটা করে জয়ী হয়ে তারপরে অন্য কিছু করতে হয়েছে। কিন্তু তো এইটা অনেকে বোঝে না যে এখন একটা লড়াই সংগ্রামের মধ্যে, আমরা বলবো আমরা লড়াইয়ের মধ্যে, এইটা আবার ডিসকাশনে তারা মেনে নেয়। আর অদ্ভুত ব্যাপার, এই লড়াইটা মেনে নিয়ে একটা সাধারণ ফুল স্টপ পড়লেই তারপরের আলোচনাটা পরের পেরাতে গিয়ে আবার বলে যে না, ইলেকশনটা তো এই হইতে হবে। আরে ভাই, এটা তো লড়াইয়ের মধ্যে একটা ইলেকশন। আরো একটা কথা বলি, এটা আমি অনেকদিন বলছি, এটা কেউ পিকও করে না। মুক্তিযুদ্ধ 24 বছরের পাকিস্তানি শাসনের সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আন্দোলন ধাপে ধাপে যেটা গড়ে উঠেছে, সেই আন্দোলনের মধ্যে 11.5 বছর তার জেল জীবন, তারপরে একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, এর আগে একটা নির্বাচন, তারপরে একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ,
সেটার পরের ম্যান্ডেট কাকে বলে? একটা ইলেকশন দিলে 5 বছরের ম্যান্ডেট, আর এই 24 বছরের রাজনীতি, 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লক্ষ মানুষের আত্মদান, এইটার ম্যান্ডেট কি 20 বছর হতে পারে না? মানে আপনি ওইভাবে চিন্তা করেন, হোয়াট ইজ দ্য ম্যান্ডেট? ইভেন মোর। তো এই কারণ আমরা তো মুক্তিযুদ্ধ করে দেশ মানে শত্রু মুক্ত করলাম, কিন্তু এই দেশের তো আরো পারপাস আছে। তো দ্যাট ইজ দ্য পারপাস অফ দ্যাট আন্দোলন এন্ড মুক্তিযুদ্ধ। এই জন্য বলছি ম্যান্ডেটের ডেফিনেশনও কিন্তু যদি আপনি উচ্চতর ডেফিনেশনে যান এটা একরকম, আর আপনি যদি ক্ষুদ্র ডেফিনেশনে যান ইট ইজ ডিফারেন্ট। না, আমি ছোট্ট করে বলি, নাইম ভাইটার সাথে যুক্ত করে, একজন আমাকে একবার বলছিল 71-এর পরে তো বঙ্গবন্ধু 73 পর্যন্ত সময় নিয়েছে ইলেকশন করতে, তারা কিন্তু নেননি, তখন পর্যন্ত ওনার ম্যান্ডেট কোথায় ছিল? আমি বললাম যে একটা নির্বাচন করে যে ম্যান্ডেট পান, আর মুক্তিযুদ্ধতে জাতিকে সংগঠিত করে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করার ফলে যে ম্যান্ডেট, ওই ম্যান্ডেটের সাথে এই ছোট ম্যান্ডেটের তুলনা করেন না। এবং একইভাবে আমি দেখেন আপনাকে বলি, 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনকে নিয়ে বলে তো সরকারের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে। আমি বলি 5 তারিখে এই সরকার ম্যান্ডেট পায়নি, কারণ 5 তারিখে তো আপনি ইলেকশন করতে মানুষকে যেতেই দেননি, আপনি তো অগ্নিসন্ত্রাস করেছেন। ম্যান্ডেটটা পেয়েছে 6 তারিখে। 5 তারিখ পর্যন্ত ঢাকা শহর একটা হন্টেড সিটি ছিল, রাস্তাঘাট ফাঁকা, ভয়ে নামে না। 6 তারিখে ঢাকা শহরে জ্যাম বেঁধে গেছিল, মানুষ সবকিছু অ্যাকসেপ্ট করে, সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নেমে গিয়েছিল পরিবর্তন অ্যাকসেপ্ট করে। সেটাই ছিল শেখ হাসিনার ম্যান্ডেট, আর ছিল বলেই সে 5 বছর থেকে গেছে। মোহাম্মদ আরাফাত, নাইমুল ইসলাম খান, গোলাম কুদ্দুস আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে 21শে আগস্টের যে ঘটনাটি, সেটি হচ্ছে আমরা দেখেছি যে সহনশীলতার অভাবের চরম কোথায়। আপনি উচ্চতর রাজনীতির কথা বলছেন, উচ্চতর রাজনীতির প্রথম কথা হচ্ছে সততা, সহনশীলতা এবং একই সঙ্গে প্রত্যেকের আদর্শিক সংগ্রামের স্বীকৃতি। এইগুলোকে যারা অস্বীকার করতে চায় বৃহত্তর অর্থে, তারা তখন এক ধরনের প্রতিক্রিয়াশীল রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়াশীল রাজনীতির একটা বহিঃপ্রকাশ ঘটেছে 21শে আগস্টে, এবং যা সহনশীলতার একেবারে বিপরীতে। বাংলাদেশ এজন্য জন্মগ্রহণ করেনি। বাংলাদেশ জন্মগ্রহণ করেছে ক্রিয়াশীলতার রাজনীতি করবার জন্য, সততার রাজনীতি করবার জন্য, সহনশীলতার রাজনীতি করবার জন্য, এবং এই সকল লক্ষ্যে সংগ্রাম চালাবার জন্য। আমরা প্রত্যাশা করি সেই সংগ্রাম বিজয়ী হবে। যেমন 71 হয়েছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, বিভিন্ন সময় হয়েছে, সেই সংগ্রাম অব্যাহত থাকবে, এই প্রত্যাশা করে শেষ করছি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।